নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। সেন্সাসের তথ্য আপলোড করতে পারবে নাগরিকও। প্রাপ্য ৩৮,০০০ কোটি আত্মসাৎ কেন্দ্রের মমতা। টেকনিক্যাল ফল্টে ধুঁকছে বিমান সংস্থাগুলি, জানিয়েছিল মন্ত্রকই। রিপোর্ট সত্ত্বেও কেন উদাসীন কেন্দ্র? বাঙালির জন্য সুখবর, বাজারে আসতে চলেছে মরশুমের প্রথম ইলিশ। দাম কত? উচ্চ মাধ্যমিকের বাংলা বই ভুলে ভরা, অভিযোগের পাহাড়। ২৪ ঘণ্টায় যান্ত্রিক ত্রুটির কবলে দুটি ড্রিমলাইনার। বিধানসভা পেশ স্বাস্থ্য পরিষেবা বিল। চিকিৎসা খরচের প্যাকেজ ঝোলাতে হবে বেসরকারি হাসপাতালে। বিমানের ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার। আটকে ১,৫০০ কাশ্মীরি পড়ুয়া, দ্রুত উদ্ধারের আর্জি। কবে শনাক্ত হবে দেহ? অপেক্ষার প্রহর গুনছেন নিহতদের আত্মীয়রা। শনাক্ত ১১৯, হস্তান্তর ৭৬ দেহ। সেবায়েত ছাড়া অন্য কেউ রথে উঠতে পারবেন না, নির্দেশ উড়িষ্যা সরকারের। রথযাত্রায় কঠোর নিরাপত্তা পুরী জুড়ে। মেদিনীপুর, লক্ষ্মীর ভাণ্ডার চায় না, চায় রাস্তা। কেশপুরে দাবি মহিলাদের। মেদিনীপুর আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ওয়েস্ট বেঙ্গল, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট রিকশা চালক কন্যার। ঝাড়গ্রাম, জমি সমস্যাকে সামনে রেখে গড়শালবনিতে এলাকায় মানুষজনকে নিয়ে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। গোপীবল্লভপুর ১ নম্বর, গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে রাস্তার উপর দীর্ঘদিনের জল জমার সমস্যার সমাধানে এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। ঝাড়গ্রাম, পুকুরিয়া গ্রামের আমের বাগানে ঢুকে পড়ল ৩টি হাতি, আমের বাগান তছনছ করার অভিযোগ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম, গরুর খাবারকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রী বচসায় কীটনাশক বিস্ফোরণ করে ভীমার্জুন গ্রামের মৃত্যু হল স্বামীর। সাঁকরাইল, মানগোবিন্দপুরে বাসের পিছনে ধাক্কা, বাইক আরোহী আশঙ্কাজনক এক। বাড়ছে যুদ্ধের তীব্রতা, ইসরায়েলে আমেরিকার দূতাবাসে ক্ষেপণাস্ত্র তেহরানের। ইরানের পথে মার্কিন রণতরী। গঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, শক্তিবৃদ্ধির আশঙ্কা। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি কলকাতা এয়ারপোর্টে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। বাড়ছে যুদ্ধের তীব্রতা, ইসরায়েলে আমেরিকার দূতাবাসে ক্ষেপণাস্ত্র তেহরানের। ইরানের পথে মার্কিন রণতরী। তেল আভিভ, শেষ পর্যন্ত কি মহাযুদ্ধেই পর্যবসিত হচ্ছে ইসরায়েল ইরান সংঘাত? দক্ষিণ চীন সাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস নিমিৎজের গতিবিধি দেখে সেই আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। রবিবার রাতে ইসরায়েলের তেল আভিভের মার্কিন দূতাবাসের পাশেই আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। ওই বিস্ফোরণে কোনো মার্কিন কূটনীতিক বা কর্মীর আঘাত না লাগলেও ভবনটির ক্ষতি হয়। সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় দূতাবাস। কর্মীদেরও অবিলম্বে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। তারপরেই খবর মেলে পশ্চিম এশিয়ার দিকে রওনা দিয়েছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নিমিত্তজ। এমনকি রবিবার রাতে ইউরোপের দিকে উড়ে গিয়েছে মার্কিন বায়ুসেনার ৩০টি এয়ারক্রাফট, সেগুলির গন্তব্য এখনও অজানা। সেই খবরেও অবশ্য যুদ্ধের তীব্রতা বন্ধ হয়নি। সোমবার দুপুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সগর্বে ঘোষণা করেন, তেহরানের আকাশ এখন আমাদের দখলে, জয়ের পথে এগিয়ে চলেছি আমরা। বিকেলের তেহরানের সংবাদ পরিবেশন চলাকালীন সরকারি টিভি চ্যানেলের দপ্তরে আছড়ে পড়ে ইসরায়েলি মিসাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, আমেরিকার আঘাত লাগলে ইরানকে ধ্বংস করে দেব। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে আক্রান্ত হয় দূতাবাস। ট্রাম্প পাল্টা কী পদক্ষেপ করবেন তার দিকেই নজর ছিল সকলের। এর মধ্যেই সোমবার কানাডায় জি7 গোষ্ঠীর বৈঠকে ফের সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ইসরায়েল ইরান সংঘাতের অবসানে জি7 গোষ্ঠীর যৌথ বিবৃতির খসড়ায় সই করেননি ট্রাম্প। উল্টে সাফ জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতে কোনোভাবে জয়ী হবে না ইরান, বরং তাদের আর দেরি না করে আলোচনায় বসা উচিত। এর মধ্যেই নেতানিয়াহু দাবি করেছেন, ট্রাম্পকে দুবার খুনের চেষ্টা করেছিল ইরান। আমেরিকার নির্বাচনী প্রচারের সময়ই হামলার চেষ্টা হয়। কারণ ট্রাম্পই তেহরানের ১ নম্বর শত্রু। বেজিংয়ের দাপাদাপি ঠেকাতে এতদিন দক্ষিণ চীন সাগরে টহল দিত নিমিত্তজ। চলতি সপ্তাহের শেষে সেটির রক্ষণাবেক্ষণের জন্য ভিয়েতনামের ডানাং সিটি বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকালেই হঠাৎই মুখ ঘুরে যায় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে পুরনো রণতরীটির। জরুরি প্রয়োজনের কারণে সেটি আপাতত বন্দরে যাচ্ছে না বলে জানিয়েছে হ্যানয়ে অবস্থিত মার্কিন দূতাবাস। জাহাজের গতিবিধির উপর নজরদারি চালানো একটি ওয়েবসাইট জানাচ্ছে, দক্ষিণ চীন সাগর থেকে নিমিত্জের অভিমুখ এখন আরব সাগরের ইরান উপকূলের দিকে। ইসরায়েল অপারেশন রাইজিং লায়নে শুরু থেকেই টার্গেট করেছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে। সেই কৌশলে তারা সফল। তারপর থেকেই ইসরায়েলি জেট ক্রমাগত ইরানের ভেতরে ঢুকে বোমা ও শর্ট রেঞ্জ মিসাইল ছুঁড়ে চলেছে। ইসরায়েলি সেনার মুখপাত্র এফি ডেভরিন দাবি করেছেন, তাদের ৫০টি যুদ্ধবিমান ইরানে ঢুকে অভিযান চালায়। ইরানের ১২০টি সারফেস টু সারফেস মিসাইল লঞ্চার ধ্বংস করা গিয়েছে, যা সেদেশের মোট মিসাইল লঞ্চারের ৩০%। ইসরায়েলি হামলার এখনও পর্যন্ত ইরানে ২২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মৃতের সংখ্যা ৪০০-র বেশি, আহত প্রায় ১,৫০০। ইরান অবশ্য হাল ছাড়ছে না। রবিবার তার ফের ৪০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছড়ে বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের তেল আভিভ, পেটার তিকোভা, হাইফা বন্দর সহ একাধিক এলাকা। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বস্তি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারি সারি বহুতল বিধ্বস্ত। এখনও পর্যন্ত ২৪ জন ইসরায়েলি নাগরিক মারা গিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ইসরায়েলি ২ গুপ্তচরকে খতম করেছে তেহরান। এই যুদ্ধে জিততে ইরান হাতিয়ার করতে চাইছে ধর্মকেও। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ মুসলিম প্রধান দেশগুলিকে একজোট হয়ে ইসলামিক আর্মি গঠনের জন্য আহ্বান জানিয়েছেন তেহরানের শীর্ষ নেতা মোহসেন রেজাই। যদিও সংশ্লিষ্ট দেশগুলি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
পরবর্তী খবরে আসবো, সেন্সাসের তথ্য আপলোড করতে পারবে নাগরিকও। নয়াদিল্লি, জারি হয়ে গেল সেন্সাস বিজ্ঞপ্তি, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হাউস লিস্টিং, তারপর পপুলেশন ইনিউমারেশন, সবটাই ডিজিটাল। তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা। কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসেই আপলোড করতে পারবেন সেন্সাস তথ্য। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার আরজিআই নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপে। এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনই পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গেজেট নোটিফিকেশনে 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে ভারতের জনসংখ্যা কত। তবে এর মধ্যে লাদাখ ও জম্মু কাশ্মীরের তুষারবৃত্ত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবরকে। আরজিআই সূত্রে জানা গিয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে, তার আগেই বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থাপনা জানিয়ে দেবে সরকার। তার ভিত্তিতে ঘরে বসেই অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা। পরে যখন জনগণনা কর্মী ওই ব্যক্তির বাড়িতে যাবেন, তাকে অ্যাকনোলেজমেন্ট আইডি জানতে হবে। আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, জনগণনার সময় বাঁচাতে। 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক গণনার কাজে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে এলে এই বিপুল কর্মকাণ্ড আরও সহজ হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, কার বাড়িতে কটি ঘর ইত্যাদি। তারপর হবে পপুলেশন ইনিউমারেশন, সেখানেই প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভারে উঠবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালের মার্চের শেষ অথবা এপ্রিলে। জনসংখ্যা বিবেচিত হবে 1 মার্চ 2027 মোতাবেক, স্বাধীন ভারতের অষ্টম জনগণনা। কিন্তু প্রশ্ন উঠছে, ঘোষণার পরও কেন বিজ্ঞপ্তিতে কাস্ট সেন্সাস বা জাতি গণনার উল্লেখ নেই? কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এদিন বলেন, কংগ্রেসের লাগাতার দাবির কাছে নরেন্দ্র মোদী মাথা নত করে জানিয়েছিলেন এবার জনগণনায় জাতির বিষয়টি যুক্ত হবে। গত 30 এপ্রিল এ ব্যাপারে ঘোষণাও হয়েছিল, কিন্তু গেজেট বিজ্ঞপ্তিতে তার উল্লেখ নেই। তবে কি পরে জানানো হবে, নাকি ইউটার্ন নেওয়া ওস্তাদের এটি ফের ইউটার্ন? জনগণনার কংগ্রেস শাসিত তেলেঙ্গানা মডেল অনুসরণ করারই পরামর্শ দিয়েছেন জয়রাম। তবে উল্লেখ করা যায়, গেজেট বিজ্ঞপ্তিতে বলা না হলেও গত 4 জুন প্রেস ইনফরমেশন ব্যুরোর জারি করা বিবৃতিতে সেন্সাসে সব ভারতীয়ের জাতি যুক্ত করা হবে বলেই জানানো হয়েছিল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। টেকনিক্যাল ফল্টে ঢুকছে বিমান সংস্থাগুলি, জানিয়েছিল মন্ত্রক। ওই রিপোর্ট সত্ত্বেও কেন উদাসীন কেন্দ্র? নয়াদিল্লি, শুধুই আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার AI-171 নয়, এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনার সহ প্রায় সব সংস্থার বিমানই কোনো না কোনোভাবে টেকনিক্যাল ফল্ট এর শিকার হয়ে চলেছে। কোনো সংস্থা কম, কোনোটাও বেশি। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত পরিসংখ্যান দিয়ে খোদ মোদী সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকই সংসদে জানিয়ে দিয়েছিল, বিমানে যান্ত্রিক ত্রুটি এড়ানো যাচ্ছে না। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী বিমান সংস্থাগুলির মধ্যে টেকনিক্যাল ফল্টে সবার আগে রয়েছে এয়ার ইন্ডিয়া। এক বছরে এই সংস্থার ফল্ট বৃদ্ধি পেয়েছে প্রায় 52%। তালিকায় ইন্ডিগো, এয়ার এশিয়া, আকাশ সহ সবার নামই রয়েছে। অভিযোগের বাড়তি বোঝা অবশ্য চাপানো হয়েছে এয়ার ইন্ডিয়ার উপরই। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু পরিসংখ্যানেই শেষ কেন? এমন উদ্বেগজনক রিপোর্ট পেয়েও কেন উদাসীন রয়ে গেল কেন্দ্র? জানা যাচ্ছে, গত 3 এপ্রিল সংসদে বিভিন্ন সংস্থার বিমানের টেকনিক্যাল গ্লিচ বা প্রযুক্তিগত ত্রুটি প্রসঙ্গে লিখিত প্রশ্ন করেছিলেন লোক জনশক্তি পার্টির লোকসভার সাংসদ অরুণ ভারতী। তারই জবাবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহন জানান, বিগত 3 বছরে সারা দেশে বিভিন্ন বিমানের প্রযুক্তিগত ত্রুটি থাকলেও তা ক্রমশ হ্রাস পেয়েছে। এই প্রেক্ষিতেই 8টি বেসরকারি বিমান সংস্থার পরিসংখ্যান পেশ করে মন্ত্রী। তাতে দেখা গেছে 2023 সালে এয়ার ইন্ডিয়ার বিমানের টেকনিক্যাল ফল্টের সংখ্যা ছিল 62টি, আর 2024 সালে তা বেড়ে হয়েছে 94টি। ইন্ডিগোর বিমান ডোমেস্টিক চলে সবচেয়ে বেশি। 2022 থেকে 2 বছরে ফ্লাইট সংখ্যা তারা বাড়ানোর পাশাপাশি যান্ত্রিক ত্রুটির সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে। একই সাফল্য স্পাইস জেটেরও। তাদের উড়ান সংখ্যা অবশ্য 3 বছরে কমে অর্ধেক হয়ে গিয়েছে। সব মিলিয়ে 2022 সালে 717টি, 2023 সালে 386টি এবং 2024 সালে 323টি এমন গোলযোগ চিহ্নিত হয়েছে। কিন্তু এই কমে আসাটা যথেষ্ট নয়। তাহলে ফ্লাইট লেট বদল এবং সর্বোপরি দুর্ঘটনায় ঘটতো না? বিরোধীরা প্রশ্ন তুলছে, যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে সরকার কেন আরও বেশি সতর্ক ও সচেতন হয়নি? সেক্ষেত্রে আহমেদাবাদ দগদগে ঘায়ের মতো ভারতের ইতিহাসে চেপে বসত না। কেন্দ্রের রিপোর্টে এয়ার ইন্ডিয়ার পরিসংখ্যানই সবচেয়ে শোচনীয় কেন? সরকারের থেকে হস্তান্তরের পর মাত্র 3 বছর হাতে পেয়েছে টাটা গোষ্ঠী। পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ দুটি ক্ষেত্রেই ধুঁকছিল সংস্থাটি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফ্লাইটের সংখ্যাও বাড়াতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে, কারণ তা না হলে ব্যবসা টিকিয়ে রাখার মুশকিল হতো। তবে বিশেষজ্ঞরা বলেছেন, যেহেতু বিমান চলাচলে শত শত মানুষের প্রাণ নিয়ে প্রশ্ন থেকে যায়, তাই রক্ষণাবেক্ষণের ন্যূনতম সন্দেহ থাকলেও সেই বিমান গ্রাউন্ড করে দেওয়া উচিত। আহমেদাবাদের ড্রিমলাইনারের ক্ষেত্রেও কি তেমন কোনো সংশয় ছিল? না হলে সংস্থা বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা বিমানটিকে ফিট সার্টিফিকেট দিল কীভাবে? উত্তর মিলবে তদন্ত শেষ হলে।
24 ঘন্টায় যান্ত্রিক ত্রুটির কবলে দুটি ড্রিমলাইনার, লন্ডন ও হংকং। এয়ার ইন্ডিয়া 315 থেকে বলছি, প্রযুক্তিগত কারণের জন্য আমরা হংকংয়ের কাছেই চক্কর কাটছি এবং সম্ভবত ফিরে আসছি। কী সমস্যা হচ্ছে বুঝতে পারলেই হংকংয়ে আবার ল্যান্ড করব। আমরা আর এগোতে চাই না। সোমবার ভোরেই হংকং থেকে দিল্লি রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। আচমকা হংকং এয়ার ট্রাফিক কন্ট্রোলে ভেসে এলো পাইলটের রেডিও বার্তা। সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরিয়ে আনা হয় হংকং বিমানবন্দরে। একইভাবে রবিবার সফর শেষ না করে ফিরে যেতে বাধ্য হয়েছে আরও একটি বিমান, সেটি ব্রিটিশ এয়ারওয়েজের। ঘটনাচক্রে দুটি বিমানই বোয়িং 787 ও 788 ড্রিমলাইনার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। এর মধ্যে ফের মাঝ আকাশে ফের বিপর্যয়ের ভ্রুকুটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে যাত্রী মহলে। দীর্ঘদিন ধরেই বোয়িংয়ের ড্রিমলাইনারে প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ উঠছে। এদিন ভোরে 5টা 32 মিনিটে হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি। কিন্তু উড়ান শুরুর 90 মিনিটের মধ্যেই মাঝ আকাশে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করেন পাইলট। কোনো ঝুঁকি না নিয়ে বিমানটিকে হংকংয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত যাত্রী ও ক্রু মেম্বাররা অক্ষত। বিমানটি সুরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের জন্য দুটো বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে। রবিবার বেলা 12টা 40 মিনিট নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা ছিল ব্রিটিশ এয়ারওয়েজের। BA-35 বিমানটি নির্ধারিত সময়ের প্রায় 35 মিনিট পর দুপুর 1টা 16 মিনিটে সেটি উড়ান শুরু করে। সূত্রের খবর, প্রায় 2 ঘন্টা ওড়ার পর বোয়িং 787 788 ড্রিমলাইনারের ফ্ল্যাপে সমস্যা দেখা দেয়। তড়িঘড়ি সেটিকে হিথ্রোয় ফিরিয়ে আনা হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফার্ট থেকে আসা লুফটহানসার একটি ড্রিমলাইনার বিমানও সোমবার ভারতে অবতরণ না করে ফিরে গিয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিমানে বিস্ফোরণের হুমকি মেল এসেছিল, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ। এখানেই শেষ নয়। এদিন 242 জন হজ যাত্রীকে নিয়ে জেদ্দা থেকে ফিরছিল সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটির চাকা থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিধানসভায় পেশ স্বাস্থ্য পরিষেবা বিল। চিকিৎসা খরচের প্যাকেজে ঝোলাতে হবে বেসরকারি হাসপাতালকে। কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলে থাকেন সেবা বিক্রি করা যায় না। এই প্রেক্ষাপটেই সোমবার বিধানসভায় রাজ্য সরকার পেশ করে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি বিল। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে চিকিৎসাজনিত খরচের তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকার বাইরে রোগীর পরিবারের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এদিন বিধানসভায় পেশ করা হয় দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই বিলের মূল বিষয়বস্তু হলো, রাজ্য সরকার চাইছে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ক্লিনিক সেন্টারগুলি কোনোভাবেই যেন অতিরিক্ত খরচ না নেয়। বিলে স্পষ্টভাবে লেখা আছে, চিকিৎসার ক্ষেত্রে যে প্যাকেজ নির্ধারিত করা থাকবে তার বাইরে কোনো টাকা নেওয়া যাবে না। ক্লিনিক্যাল ডেটা প্রত্যেক দিন সংগ্রহ করতে হবে। চিকিৎসা করাতে গিয়ে রোগীর অবস্থা যদি অন্যরকম কিছু হয়, তাহলে অবশ্যই তা আগে থেকে রোগীর পরিবারকে জানাতে হবে এবং সেক্ষেত্রে প্যাকেজের বাইরে যদি কোনো বিল হয়, তা অবশ্যই আগে থেকে রোগীর পরিবারকে জানাতে হবে। প্যাকেজ রেট চার্ট এমনভাবে ডিসপ্লে করতে হবে যাতে সাধারণ মানুষের সহজেই নজরে পড়ে এবং তা বিভিন্ন ভাষাতেও হওয়া প্রয়োজন। এদিন বিলের উপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় বলেন, সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিল এনেছে তা মানবিক দৃষ্টিভঙ্গিতে অন্তত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। বেসরকারি হাসপাতালগুলির কাছে লাভের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো রোগীর প্রতি যত্নশীল হওয়া। এতে বিশ্বাস এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্যাকেজের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে। আবার রোগী ভর্তি হওয়ার সময় যে প্যাকেজ দেওয়া হয়েছিল, ছুটির পর রোগীর বিলে তা কয়েক গুণ বেড়ে যেতেও দেখা যায়। এক্ষেত্রে বীমা সংস্থাগুলি নির্ধারিত প্যাকেজের অতিরিক্ত টাকা দিতে রাজি হয় না। বেসরকারি হাসপাতালগুলির পরিষেবায় এই হিডেন কস্টকেই বন্ধ করতে চাইছে রাজ্য। তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেছেন, রোগীর পরিবারকে অন্ধকারে রেখে যেন কোনো সিদ্ধান্ত না নেয় বেসরকারি হাসপাতালগুলি। স্বচ্ছতার ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দিলে বেসরকারি হাসপাতালগুলির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরও বাড়বে। আর উচিত 24 ঘন্টা অন্তত যেন বিল দেওয়া হয় রোগীর পরিবারকে। তৃণমূল বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে রাখতে হবে। স্বচ্ছতার সঙ্গেই চিকিৎসা বিল তৈরি করতে হবে। এই বিলের উপর আলোচনায় অংশ নিয়ে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী এবং রফিকুল ইসলাম মণ্ডল রাজ্য সরকারের উন্নয়নের প্রসঙ্গগুলি তুলে ধরেন। তবে বিজেপির কোনো সদস্য বিলের উপর আলোচনায় অংশ নেননি। নমস্কার, এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।